প্রিন্সিপাল টিচার ইনচার্জ অফ দিস ইনস্টিটিউট, আমাদের এই আরসিসি আইআইটি। মানে যিনি প্রফেসর যেটা বললেন, আরসিসি আইআইটি আমার খুবই কাছে। হ্যাঁ, আমার অফিসিয়াল দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্ব খুব একটা আমার কিছু করতে হয় না, সবই প্রিন্সিপাল স্যার আর সব সিনিয়র মাস্টার সেটা করে দেন আমার হয়ে। হ্যাঁ, সুতরাং ভালো লাগছে যে আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাইকে আমরা পাচ্ছি, সব মাস্টারমশাইদের, সব যারা বিভিন্ন এ করছো। আমার দুটো লেকচার বলেছিল অভিজিৎ, আমি একটু মানে টাইমটা একটু কম আছে, তাই জন্য আমি চেষ্টা করছি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো। হ্যাঁ, তা প্রথমটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদিও আমরা এখন মানে একদম নিমজ্জিত বলতে পারি, মানে যা যা কিছু করছি সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার ওপরই করছি, কিন্তু এর অনেকগুলো কি বলবো, এর অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জায়গাটা আমরা এখন সবচেয়ে ব্যবহার করছি, মানে প্রয়োগ, কালকে আমি আইআইটি খড়গপুরে ছিলাম, একটা ক্লাসও ছিল, একটা লেকচারও ছিল। সেই লেকচার আমারই একজন বন্ধু দিয়েছিল, প্রফেসর কনাদ বাসু। প্রফেসর কনাদ বাসু হচ্ছে ইউএসসি, ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার বিজনেস স্কুল আছে, মার্শাল বিজনেস স্কুল, সেই বিজনেস স্কুলের উনি প্রফেসর। তা উনি বলছিলেন যে আমাদের যে জেনারেটিভ এআই যে মডেলগুলো, সেগুলোর ফেলিওর কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা সেগুলো অন্তত যখন আমরা ডেভেলপ করছি, হ্যাঁ, সেই জেনএআই মানে প্র্যাকটিস করতে গিয়ে ফেল করছে। সুতরাং দেয়ার শুড বি মানে কোনো একটা মানে প্র্যাকটিস এবং ডেভেলপমেন্টের মধ্যে একটা কোনো যোগসাযোগ রাখতে হবে। হ্যাঁ, এবং সেটা কি করে করা যায় সেটা বক্তব্য ছিল। তা আমারটা হচ্ছে ওই জেনারেটিভ এআইকেই মাথায় রেখে, হ্যাঁ, যেহেতু এটা বাণী, তার মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজের ওপর এটা তো একটা জোর আছে। হ্যাঁ, তাই জন্য আমি বাণীর জন্য এই লেকচারটা আমি ভেবেছি যে আমরা কি করে বায়াস মিটিগেট করবো। বায়াসটা কি, আমরা এই লেকচারে যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে বায়াস কি, এবং সেই বায়াসের জন্য আমরা বায়াস একটা বিভেদ তৈরি করে। হ্যাঁ, যে বেসিক্যালি আমি যখন মডেলটা তৈরি করছি তখন আমার পারসেপশনে একটা বিভেদ তৈরি হয়ে আছে। হ্যাঁ, সেটা আমি আগে থেকেই ভাবছি যে বেসিক্যালি মানে আমি হয়তো সবাই চ্যাট জিপিটি থাকলে টাইপ করতে পারে, জাস্ট আপনি দিতে পারেন যে আমাদের এখানকার 10 জন টপ লয়ারকে দেখবেন, 10 জন টপ লয়ারের মধ্যে সবই ছেলের নাম আসবে, পুরুষদের নাম আসবে, মহিলাদের নাম আসবে না। 10 জন যদি টপ ডক্টরও বাছেন, তাহলেও দেখবেন 8 কি 9 জন পুরুষদের নাম আসবে, মহিলাদের নাম আসবে না। তার মানে যেটা হয়েছে সেটা হচ্ছে, যখন ট্রেন করা হয়েছে তখন পারসেপশনটা এমনভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, যে বেসিক্যালি লয়ার এবং ডাক্তার মানে হচ্ছে, কিন্তু টিচারে হয়তো আপনি মহিলাদের নাম পেয়ে যাবেন, বা প্রফেসরে মহিলাদের নাম পাবেন, সায়েন্টিস্টে মহিলাদের নাম পাবেন। হ্যাঁ, মানে তারপর আরেকটা আমি ছবিতে দেখাবো, যদি আজকে আপনারা সার্চ করেন যে গোটা বিশ্বে হাউস কেয়ার কারা করে, মানে যারা বাড়িতে বসে বাড়ির কাজকর্ম করে, মানে তারা কোনো ফর্মাল প্রফেশনে যায় না। হ্যাঁ, সেখানে দেখা গেছে এটা বেসিক্যালি আফ্রো এশিয়ান ওমেনদের সব ছবি পাওয়া যাবে। মানে এটা ধরেই নেওয়া হয়েছে, প্রথম কথা যে মহিলা, যেটা হচ্ছে একটা বায়াসনেস, যে মহিলা মানে হাউস কিপার মানেই হচ্ছে মহিলা, আর তারপরেও একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করে করা হচ্ছে। আরো আমার যেটা মনে হয় সার্চ করতে পারবেন, যদি আমরা বলি যে গরিব বাড়ির ছবি দেখা, আমাদের ভারতবর্ষের হয়তো গ্রামের মাটির বাড়ির ছবি দেখানো হবে, কিন্তু গ্রামের মাটির বাড়ি মানেই সেটা গরিব নয়। হ্যাঁ, গ্রামে তো তারা মাটির বাড়িতে থাকেন, কারণ সেটা তাদের একটা কালচার। হ্যাঁ, সেটা তাদের একটা দীর্ঘদিন তাদের যে পূর্বপুরুষরা এরকম বাড়িতে থাকে, একটা এনভায়রনমেন্টাল ব্যাপার আছে মাটির বাড়ির। হ্যাঁ, এনভায়রনমেন্টাল একটা ব্যাপার আছে মাটির বাড়ি, সেইগুলোতে তারা থাকেন হয়তো, এটা মানেই ভাবার কারণ নেই যে মাটির বাড়ি থাকা মানেই গরিব। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা কাজকর্ম করছি। আমি দুটো
দুটো গ্রুপের সাথে কানেক্টেড। একটা ইনফোসিসের রিলায়েবল এআই ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাদের কিছু মেন্টার ওরা করেছে। সেই মেন্টার গ্রুপে আমি এনার্জি ভার্টিক্যালটাকে আমি মেন্টার করি ইনফোসিস রিলায়েবল এআই প্ল্যাটফর্মে। আরেকটা করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ আইটি, ইনফরমেশন টেকনোলজি, একটা টিম তৈরি করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ জার্মানি, আমাদের বার্লিনে মিটিং হয় এবছরে 2025 জুলাইতে। এটাকে লিড করছেন পিপি চক্রবর্তী, পার্থ প্রতিম চক্রবর্তী, আইআইটি খড়গপুরের এক্স ডিরেক্টর এবং কিংবদন্তি একজন প্রফেসর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই। তারপর সেখানে আমরা টিমের মেম্বার। তা আমাদের জার্মানিতে একটা মিটিং হয়, সেখানে আমরা চেষ্টা করছি মেট্রিক্স ফর এআই, মানে আমরা কি করে একটা এআই যখন আমরা বাঁচবো। যেমন একটা যদি আমি খাবার, যদি আজকে আমি একটা খাবার কিনতে চাই, ধরুন আমার কোনো একটা ডায়েটের রেস্ট্রিকশনস আছে, তাহলে আমি খাবারের মধ্যে দেখি নিই যে কোন কোন প্যারামিটারগুলো ওই খাবারের মধ্যে আছে, কোন কোন কম্পোনেন্টগুলো কত পার্সেন্টেজে আছে, সেটা যদি আমার পক্ষে চুজ করে আমি নেবো, নাহলে নেবো না। কিন্তু এআই এর সেরকম কিছু নেই। মানে বেসিক্যালি আমি একটা যদি এআই টুল আজকে আমি কিনতে চাই আমার অফিসের জন্য বা আমার ব্যবসার জন্য বা ইন্ডাস্ট্রির জন্য, আমি কি চাইবো সেই এআই? একটা তো হচ্ছে আমার কাজের একটা অ্যাকুরেসি কি একমাত্র কথা। সুতরাং এইসব জিনিসগুলোকে আমরা একটু বৃহত্তর এইগুলো আলোচনা করার এখন সত্যি খুব মানে খুব উচিত। এবং এইটাই এখন এআই এর নেক্সট থট প্রসেস, যে আমরা এআই কে কি করে রিলায়েবল করব, এআই কে কি করে বিশ্বাসযোগ্য করব। এবং বিশ্বাসযোগ্যতার একটা হচ্ছে বায়াস থাকবে। আমি বিশ্বাস করব যে আমি জানি যে এআই সবাইকে একরকম ভাবে দেখে। যদি এর মধ্যে বায়াসনেস থাকে, তাহলে আমি ধরেই নেব যে বেসিক্যালি একটা সম্প্রদায়ের মানুষ মানেই সেটা খারাপ, আর একটা সম্প্রদায়ের মানুষ মানেই সেটা ভালো। এই জিনিসগুলো এর মধ্যে না থাকে, ঠিক আছে? সেইটা নিয়ে আমি এটা হয়তো 20 মিনিট ডিসকাস করবো, তারপরে কোয়ান্টামটা 20 মিনিট ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, এআই এর ন্যায্যতা, এই ফেয়ারনেস ইন এআইটা হচ্ছে যেটা মানে আমরা যেটা বলি যে এআই এর ন্যায্যতাটা কি বলছে, যে আমাদের এআই এর ন্যায্যতা হলো এটা কোনো ব্যক্তি গোষ্ঠী, সব ব্যক্তি গোষ্ঠী, লিঙ্গ, বয়স, সামাজিক অবস্থান নির্বিশেষে সমানভাবে আচরণ করবে। মানে এইটার প্রথম তো আপনারা জানেন ইউজ কেস যেটা হয়েছিল হচ্ছে আমরা এআই ইউজ করেছিলাম টু সিলেক্ট, মানে আমাদের যারা মানে ক্যান্ডিডেট রিক্রুটমেন্টে এআই সিলেকশনটা ইউজ করা হয়েছিল, ঠিক আছে? এটা মোটামুটি বোধহয় 2-3 বছর আগেকার একটা গল্প। সেখানে দেখা গেছিল যে একটা কমিউনিটির লোক আসলেই তাকে রিজেক্ট করে দিচ্ছে, কারণ সেই কমিউনিটির যে ডেটা ছিল, মানে যদি আমি 20 বছর ডেটা দিয়ে ট্রেন করি, সেই কমিউনিটিরা তখন এই মেইন স্ট্রিম জবে তারা তখন আসেইনি, তাদের কোনো পরিচিতিই নেই, তাদের শিক্ষা অগ্রগতি হয়নি আগে, মানে 20 বছর পেছনে যদি চলে যায়, তাদের সেই শিক্ষার অগ্রগতি হয়নি, তারা সেই সব পজিশনগুলোতে তারা ছিলই না। সুতরাং তাদের ডেটাটাই নেই, সেই স্যাম্পলগুলোই এক্সিস্ট করে না। আমরা এআইতে যে আমরা ট্রেনিংটা করি, ট্রেনিংটার বক্তব্য হচ্ছে যে আমার যে ডিস্ট্রিবিউশনের একটা রিপ্রেজেন্টেশন আমার ট্রেনিং স্যাম্পলে থাকবে, হ্যাঁ, এবং সেই ট্রেনিং স্যাম্পলটা যদি ভালো করে লার্ন করতে পারি, তাহলে আমি সেই ডিস্ট্রিবিউশনটার সম্বন্ধেও আমি প্রেডিকশনসগুলো ভালো করতে পারবো ফর অল স্যাম্পলস ইন দ্য ডিস্ট্রিবিউশন। এবার আমার ডিস্ট্রিবিউশনটা আমি যে রিপ্রেজেন্ট করছি, সেখানে যদি কিছু কিছু বৈশিষ্ট্য স্যাম্পলে না থাকে, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কখনোই আমার মডেলের মধ্যে আসবে না। যেমন সেটাই হচ্ছে যে তার মানে আমি যখন ডেটাটাকে ক্যাপচার করছি, তখনই আমার বৈষম্য চলে আসছে। আমি হয়তো ভাবছি যে ভালো লোক মানে যেমন যদি আজকে আমি মানে কোনো একটা কলেজে যাই, সেখানে যদি শুধুমাত্র ভালো ছাত্রদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমি যদি কথা বলি, তাহলে মনে হবে সব ছাত্রই ভালো। বা যদি আমি যাদের সাথে মানে কথা বললাম তারা খারাপ ছাত্র, ওকে, তাহলে আমার মনে হবে সব ছাত্রই খারাপ। সেটা তো নয়, কারণ আমি যখন ইন্টারঅ্যাক্টটা করেছি, তখন আমি স্যাম্পলের একটা একটা ভ্যারিয়েন্স আমরা বলি, একটা ওয়েল অর্ডার ডিস্ট্রিবিউশনকে আমি স্যাম্পল করিনি, আমি করেছি খুব একটা স্কিউ ডিস্ট্রিবিউশনকে স্যাম্পল করেছি।
সেইটাই বায়াসনেসকে আসে এবং সেটা হচ্ছে বায়াসনেসের প্রথম জায়গা, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা কিন্তু একটা সোশ্যাল পার্সপেক্টিভ আছে, একটা কিন্তু এটার একটা নৈতিকতা আছে, একটা ভ্যালু সিস্টেম আছে। আমার ভ্যালু সিস্টেম কিন্তু এফেক্ট করবে এটা। যেরকম একটা গোষ্ঠীকে আমি যদি বঞ্চিত করে রাখি, হ্যাঁ, যে তোমরা চাকরি পাবে না, তোমরা ব্যাংক লোন পাবে না, কারণ আমার এআই তো আমি তো তো পুরোপুরি আমি এআই সিস্টেম ডিসিশন নিচ্ছি, এখানে কোনো লোক নেই, যেটা দেওয়া হচ্ছে আমার মডেল ট্রেন হয়ে আছে, সেই মডেল ডিসিশন দিচ্ছে, সে সবসময় ওই কেসগুলোকে ফেলিওর করে দিচ্ছে। এর একটা সামাজিক ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে এই যে যারা এআই সিস্টেমটাকে তৈরি করছে তাদের মধ্যেই যদি বিদ্বেষটা থাকে, যে অনেক সময় থাকে না যে যে না না ওদের সাথে কথা বলো না, ওরা ভালো নয়, এটা ধারণাই হয়ে থাকে। হ্যাঁ, সুতরাং এই ধারণাগুলো যখন আমি এআই সিস্টেম তৈরি করছি, ধারণা যদি করি, তাহলে সেটা কিন্তু ভালো নয়। এটা হচ্ছে পার্সপেক্টিভ। তাহলে হচ্ছে যে আমাদের এখানে কি হতে পারে, অন্যায্য এআই আমি সেটা বলতে পারি, আনফেয়ার এআই। তাহলে ন্যায্য এআই আর অন্যায্য এআই, এটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। ফেয়ার, ইংরেজিতে বলি ফেয়ার এআই, আনফেয়ার। আমরা চাই যে আনফেয়ারনেসটা এআই থেকে বেরিয়ে আসুক এবং এআই উইল বি মোর অ্যান্ড মোর ফেয়ার, ঠিক আছে। তার কিছু ইকোনমিক এবং ওয়ার্কপ্লেস ইম্প্যাক্ট আছে, মানে অর্থনৈতিক কর্মক্ষেত্রের প্রভাব আছে, সেইগুলো আছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। মানে আমাদের যদি ডেটা যদি আমার বায়াস থাকে এবং মডেল যদি আমার বায়াস থাকে, তাহলে কিন্তু, বা মডেলকে আমি যদি বায়াস করে দিই, তাহলে কিন্তু সেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতেও কিন্তু সেটা কিন্তু এফেক্ট করবে। তার মানে আমার মডেলের রেসপন্স দেখেই বলতে পারবো ডেটাটা কি ছিল, তাই তো। আমি যদি জানি আমার মডেল বায়াস, আমার মডেল যদি আনবায়াস হয়, তখন আমাকে কিন্তু ডেটাটা জানতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে মডেল। কিন্তু মডেল যদি বায়াস হয়, তাহলে আমি জানি ও মডেল যেরকম কিছু থাকে না, যে ওই মাস্টারমশাই তোকে ভালো বলেছে, মানে যেমন ওই মাস্টারমশাই ভালো বলেছে, তার মানে হচ্ছে ওরা এই ছাত্ররা, কারণ আমি জানি যে ওই মাস্টারমশাই এই ছাত্রদেরই পছন্দ করে, এরকম টাইপের ছাত্রদের পছন্দ করে। মাস্টারমশাই ভালো বলাটা যদি ইনফারেন্স হয়, যদি মাস্টারমশাই একটা মডেল আমি ভাবি ধরে নিলাম, তাহলে সে ভালো বলেছে, আমি তাহলে ধরেই নিচ্ছি যে তার মানে ওই ছাত্ররাকেই মাস্টারমশাই বলেছেন ভালো। কারণ এইটা কিন্তু একটা প্রাইভেসি এবং সিকিউরিটির দিক থেকেও কিন্তু একটা রিস্ক হয়। যাদের ডেটাগুলো এইভাবে বায়াস মডেলের মধ্যে যাচ্ছে, তাদের ডেটাগুলো কিন্তু খুব অনেকগুলো ফিচার কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে এর কাছে, কারণ তারা জানে মডেল বায়াস। সুতরাং এইসব জিনিসগুলো প্লাস একটা সোশ্যাল ইস্যু আছে, ইকোনমিক অ্যান্ড ওয়ার্কপ্লেস ইম্প্যাক্ট আছে। কেউ খুব বঞ্চিত হয়ে থাকবে, আর কেউ খুব লাভবান হবে। এইটা কখনোই সোসাইটির কাছে অ্যাকসেপ্টেবল নয়, যে একটা টেকনোলজি কয়েকজনকে বেনিফিট দিচ্ছে আর কয়েকজনকে বেনিফিট দিচ্ছে না। হ্যাঁ, এইটা কিন্তু সেই টেকনোলজির এগেনস্টে কিন্তু তখন একটা কিন্তু রিপালশন আরম্ভ হবে। হ্যাঁ, সুতরাং এইগুলো ঠিক আছে, এগুলো তো আছে, ডিসক্রিমিনেশন এগুলো আছে। এবার হচ্ছে সেটা হচ্ছে এই যে বায়াসনেসটা আসছে, এই বায়াসনেসের জন্য আমাদের কি হতে পারে, মানে বেসিক্যালি মানে আমাদের কি ঝুঁকি হতে পারে। হ্যাঁ, মানে একটা হতে পারে, সেটা হচ্ছে যে অ্যালগরিদমিক বায়াস। অ্যালগরিদমটা আমার বায়াস হয়ে আছে, সেখানে তো একটা মানে সেটা হচ্ছে একটা গভীর সমস্যা। সেটা বেসিক্যালি আমি যখন তাকে ট্রেন করিয়েছি, আমি যে ডেটা দিয়ে কাজ করিয়েছি, সেটা স্কিউড ডেটা, আমি যখন মডেলটা ডেভেলপ করেছি, সেই মডেলের অ্যালগরিদমটাই বায়াস। অ্যালগরিদমটায় কিছু স্যাম্পেলকেও দেখেছে, কিছু স্যাম্পেলকেও দেখেইনি। যে স্যাম্পেলগুলোকে দেখেইনি তারা যদি খুব অপোজিট হয় যে স্যাম্পেলগুলোকে দেখেছে, তাহলে বেসিক্যালি সে সবসময় অপোজিটই বিহেভ করবে, হ্যাঁ, তার ইনফারেন্সে। হ্যাঁ, সুতরাং সেইটা তো একটা ঝুঁকি আছে। আর তারপরে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি। মানে ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে আমি একটা ব্যাংকে গেলাম, আমার কাছে এআই মডেল আছে, ভিসাভিস একটা ব্যাংক আছে। হ্যাঁ, এটাকে বলে এক্সপ্লেনেবিলিটি পার্ট চলে আসছে। তা আমি ব্যাংকে গিয়ে আমি অ্যাপ্লাই করলাম লোনের জন্য,
আমি লোন পেলাম না, যদি এআই সিস্টেম হয়, মানে যদি ব্ল্যাক বক্স এআই সিস্টেম হয়, তাহলে কি হবে? ব্ল্যাক বক্স এআই সিস্টেম হলে তাহলে তাহলে সে রিপোর্ট পাবে, সেই রিপোর্টে দেখা থাকবে দিস উইল গেট দ্য লোন, দিস উইল নট গেট দ্য লোন। ঠিক আছে? এটা যদি একজন মানুষ থাকতো ওখানে, মানে অফিসার থাকতো, তাকে গিয়ে যে পেলো না সে জিজ্ঞাসা করতো যে আমাকে লোনটা আপনি কেন দিলেন না? সে বলতো যে দেখুন, আপনি হয়তো এখানে হয়তো 5 বছরের বেশি আপনার হয়তো এই স্টেটে বা এই দেশে আপনি থাকেননি। হ্যাঁ, আপনার যে প্রেজেন্ট ইনকাম আছে সেই ইনকামে আমি লোন দিতে পারছি না, প্লাস আপনার যে প্রিভিয়াস যে লোন রেকর্ডস আছে সেই লোন রেকর্ডস আপনার খুব একটা স্ট্রং নয়, তাই জন্য লোন দিতে পারছি না। বা বেসিক্যালি আপনি যে অ্যামাউন্টটা চেয়েছেন সেই অ্যামাউন্টটা এত বেশি, হ্যাঁ, সেই অ্যামাউন্টের এগেনস্টে লোন দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের নেই। বা আপনি যে প্রপোজালটার উপর লোন চেয়েছেন সেই প্রপোজালটাই আমাদের অ্যাম্বিটে পড়ে না। মানে মানে কেন আমি লোনটা পেলাম না, সেটা কিন্তু আমার যদি একজন হিউম্যান হয়, সে কিন্তু বলতে পারবে এবং তখন সে খুশি হবে। হ্যাঁ, যদি শুধু তাকে, যেরকম আমাদের ডাক্তারদের সাথে আমরা কাজ করি, আমাদের যে মেইন চ্যালেঞ্জ, ডাক্তার এখনো অ্যাডাপ্ট করতে পারছে না এআই সিস্টেমকে। কারণ হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে এআই বলে দিচ্ছে যে ক্যান্সার এবং নন ক্যান্সার বলে দিল। একটা আমি স্ক্যান ইয়েসটাকে দিলাম, ওকে, একটা লাংয়ের একটা স্ক্যান দিলাম, বা একটা প্রস্টেটের একটা টিস্যুর হিস্টোপ্যাথোলজির ছবি দিলাম, সে বলে দিল যে বেসিক্যালি দিস হ্যাভ ক্যান্সারাস সেল, দিস ডাজন্ট হ্যাভ ক্যান্সার, এই ক্যান্সার সেল আছে, ক্যান্সার সেল নেই। কিন্তু ডাক্তার তো এরকম ব্ল্যাক বক্স উত্তরে পারবে না, তাকে বলতে হবে সে কেন এই ডিসিশনটা নিল, সে সেলগুলোর মধ্যে কি ইরেগুলারিটি দেখেছে, সেইটা কি ডোমেন নলেজের সাথে ম্যাচ করছে। মানে ডাক্তারের যে ডোমেন নলেজ আছে সেই ডোমেন নলেজে বলছে সেলগুলো যদি ইরেগুলার হয়ে যায়, বাউন্ডারিগুলো যদি ইরেগুলার হয়ে যায়, সেটা একটা ফিচার। সাইজগুলো যদি একটু বড় হয় নর্মালের থেকে, সেটা একটা ফিচার। যদি তার মধ্যে যদি কিছু সলিডিফিকেশন হয়ে থাকে, ইনস্টেড অফ দ্য ভেরি মানে সেলের যে ফ্লুইডিক প্রপার্টিটা থাকে সেইটা নষ্ট হয়ে গিয়ে সেটা অনেকটা ক্যালসিফিকেশন আমরা বলি, ক্যালসিফিকেশন হয়ে গেছে সেলের মধ্যে। তার মানে এইগুলো হচ্ছে সব আমার হচ্ছে হিন্ট যে আমার এই সেলগুলো কিন্তু বেসিক্যালি ক্যান্সারাস রিস্কটা অনেক হাই। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো যদি না বলে শুধু ক্লাসিফায়ার যদি আমি চালাই, যদি সবাই নিশ্চয়ই এমএল আপনারা করছেন, ক্লাসিফায়ার বলে দিল এই ডেটাগুলোর জন্য হচ্ছে বিনাইন, এইগুলো ক্যান্সারাস, বাকি আর কিছু বললো না। হ্যাঁ, এবার বাকি যাতে বলে সেইটাকে বলছি আমরা এক্সপ্লেনেবল এআই। এবার এক্সপ্লেনেবল এআই তখনই সম্ভব যদি এটা যতটা সম্ভব মানে আনবায়াসড ফেয়ার এআই হয়। কারণ এক্সপ্লেনেবল এআই যদি আনফেয়ার এআই হয়, তাহলে সে যে উত্তরগুলো দেবে সেই উত্তরগুলো খুবই ক্ষতিকারক উত্তর হবে। হ্যাঁ, সে বলে দেবে না আপনি কোনোদিনই পাবেন না, আমি জানি না কেন পাচ্ছেন, আপনি পাবেন না লোন। হ্যাঁ, কারণ বেসিক্যালি ধরে নিয়েছে যে বেসিক্যালি আপনি হয়তো যে কি বলবো, মানে যে জাতি বা যে জনগোষ্ঠীর বা যে জেন্ডারের, হ্যাঁ, সেই জেন্ডারের ডেটা, মানে সেই জেন্ডারের ডেটাই হয়তো আসেনি, বা সেই এজের ডেটাই হয়তো আসেনি ট্রেনিংয়ে। সুতরাং আমরা বলে দিচ্ছে যে তুমি পুরোপুরি আমার আউট অফ ডোমেন একটা ডেটা, সুতরাং এটা নো। হ্যাঁ, বলুন। আমি কিন্তু একটু দেরি করে এসেছি, জায়গাটা নিয়ে কথা হয়ে গেছে কিনা স্যার। আপনি যেগুলো বলছেন সবই একটু সুপারভাইজডের উপর, সুপারভাইজার ট্রেনিং এর উপর, রাইট, ট্রেনিং এর উপর। এবারে আনফেয়ারনেসটা আনসুপারভাইজড বা রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কি হবে? যদি আমার ডেটা, আমি যেটা ধরুন ক্যান্সার ক্ষেত্রেও বললাম, আমরা ওখানে একটা ইমেজ প্রসেসিং করছি, ইমেজ ডেটা দিয়ে দিচ্ছি, তার উপরে বেস করে ও ট্রু অর ফলস বলছে, রাইট, আছে কি নেই বলছে, বাইনারি ক্লাসিফিকেশন করছে, মাল্টি ক্লাস করছে, যা করছে স্যার ডেটার স্কিউনেসের উপরে বেস করে আমাদের কাছে ফেয়ারনেস বা আনফেয়ারনেসটা আসছে। কিন্তু যদি আনসুপারভাইজড জিনিসটাতে কি হবে, ক্লাস্টারটা নেই। আনসুপারভাইজে কি হবে, আনসুপারভাইজে কি করে, দুটোই ফিচার স্পেসে ম্যাপ করা। ক্লাসিফিকেশনে শুধু একটা বাউন্ডারি তৈরি করে দেয়, বাউন্ডারি স্পেসে, ফিচার স্পেসে বাউন্ডারি তৈরি করে, বাউন্ডারি একবার তৈরি করে ফেলতে পারলে নতুন ডেটা আসলে আমি দেখবো বাউন্ডারি কোন দিকে পড়ছে, এদিকে পড়ছে কি ওদিকে পড়ছে। যদি এদিকে বলা যায় একটা ক্লাস, ওদিকে পড়া একটা ক্লাস, যদি মাল্টি ক্লাস হয় তাহলে আরো অনেকগুলো বাউন্ডারি তৈরি করা।
আর আনসুপারভাইজড কি আনসুপারভাইজড আমার লেভেল নেই, ওই ফিচার স্পেসে ম্যাপ করলাম ডেটা, দেখার পর দেখার চেষ্টা করলাম ক্লোজনেস, ওই ফিচার স্পেসই আমাকে একটা ডিস্টেন্স মেট্রিক তৈরি করতে হবে, কি ডিস্টেন্স আমি নেব, সেই ডিস্টেন্সের উপর বেস করে ফিচার স্পেসে আমার ডিস্টেন্স মেজার করতে হবে। ডিস্টেন্স মেজার করে আমি দেখবো যে এই ডেটাগুলো হচ্ছে কাছাকাছি ডিস্টেন্স। আবার আরেকটা আমি পাচ্ছি, আরেকটা ক্লাস্টার পাচ্ছি যেখানে প্রথমে আমি র্যান্ডামলি সেন্টারগুলো তৈরি করবো, তারপরে নেক্সট জায়গা যখন আসবে দেখো কোন সেন্টারের কাছে আছে সেখানে আবার সেন্টারটাকে রিঅ্যাডজাস্ট করবো। এভাবে করতে 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 যা ডেটা আছে পুরো ডেটাটাকে আমি দেবো। কিন্তু এখানে হতে পারে যেটা হতে পারে বায়াস হচ্ছে একটা গ্রুপের কোনো রিপ্রেজেন্টেশন নেই, একই জিনিস। ওখানে শুধু ট্রেনিং ডেটা লেভেল আছে, এখানে কি আছে আমি স্যাম্পলটা তুলিই নি, আমার একটা স্যাম্পল, আমার একটা বেসিক্যালি মানে সেকশন অফ ডিস্ট্রিবিউশনকে আমি অ্যাকসেপ্টই করি না। এবার অ্যাকসেপ্ট যে করবো, ডেটা ক্যাপচার তো মেইন ইম্পর্টেন্ট। এবার ডেটা ক্যাপচার তো করছে একটা সিস্টেম, যে সিস্টেমটা একটা বেসিক্যালি অর্গানাইজেশন প্ল্যান করেছে আমি কিভাবে ডেটা ক্যাপচার করবো। যখন এই প্ল্যানিংটা চলছে তখনই অর্গানাইজেশনের আইদার তার পারসেপশনে নেই বা ডেলিভারেটলি সে পারসেপশনটাকে টুইক করেছে যে না আমি বেসিক্যালি নেব না, বা আমার সেই নলেজের অভাবের জন্য আমি বেসিক্যালি বুঝি যে আমার পশ্চিমবঙ্গের ভাষা মানে 2-3টে ভাষা, কিন্তু আরো অনেকগুলো আছে, 15টা ভাষা আছে, আমার সেই নলেজটা নেই। বা এরকম হতে পারে আমি ডেলিভারেটলি আমি একটা ভাষাকে বাদ দিতে চাই, আমি সেখান থেকে কোনো স্যাম্পলকে নিলামই না। দুটো থাকে, মানে এটা দায়টা হচ্ছে যে সিস্টেমটা ডিজাইন করছে তার তো প্রথম দায় নিতে হবে। হ্যাঁ, আনসুপারভাইজ ও সুপারভাইজ হোক, আনসুপারভাইজে আমার কাছে ক্লাসিফিকেশন বা প্রেডিকশন হবে, সুপারভাইজে আমার কাছে সুপারভাইজে ক্লাসিফিকেশন প্রেডিকশন হবে, আনসুপারভাইজে আমার কাছে ক্লাস্টারিং হবে। কিন্তু ক্লাস্টারিং থেকে বা সেমি সুপারভাইজ যাই আমি বলি, মানে ক্লাস্টারিং থেকেও কিন্তু আলটিমেটলি আমি ইনফারেন্স নিতে পারি যে বেসিক্যালি ক্লাস্টারিংটা করার পরে আমি কয়েকটা ক্লাস্টার স্যাম্পলকে নিয়ে আমি ক্লাসিফায়ারে ফেলে বুঝতে পারি যে বেসিক্যালি ক্লাস্টারটা কি রিপ্রেজেন্ট করছে। পুরোটা আমার কাজ করতে হবে না, কয়েকটা একে আমি লেবেল করে নিতে পারি অনেক স্মার্টলি, আমার কাজটা অনেক সোজা হয়ে যাবে। কিন্তু ক্লাস্টারটা যদি মিস হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। আর রিইনফোর্স লার্নিং এ যেটা হয়, রিইনফোর্স লার্নিং হচ্ছে আমাকে পলিসি আপডেট হয়, মানে একটা লার্ন সিস্টেম আছে, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি তার এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনটা এত স্ট্রং, মানে আনসুপারভাইজ বা সুপারভাইজ হচ্ছে একটু স্ট্যাটিক সিস্টেম, এনভায়রনমেন্টে কোনো রোল নেই, শুধু ডেটা আছে আর সিস্টেম আছে, ডেটা আছে আর ফাংশন আছে, ওটা হাইপোথিসিস তৈরি করছে, ফাংশনটা তাকে কোনো একটা স্পেসে ম্যাপ করাচ্ছে, হাইপোথিসিস স্পেসে ম্যাপ করাচ্ছে, সেই হাইপোথিসিস স্পেসটা থেকে আমরা ইনফারেন্সটাকে নিয়ে নিচ্ছি। কিন্তু রিইনফোর্স লার্নিং কি হয়, এই হাইপোথিসিস স্পেসটা ইন্টারঅ্যাক্টিভ, মানে বেসিক্যালি আমি যে রেজাল্টটা দেব, আমি যে আনসারটা দেব, সেই আনসারটা বেসিক্যালি আমার এফেক্টিভ হতেও পারে, না এফেক্টিভ হতে পারে, এরকমই একটা জায়গা। সুতরাং যদি না এফেক্টিভ হয় তাহলে আমাকে কিন্তু হাইপোথিসিস বা পলিসিটাকে আমাকে আপডেট করতে হবে, আর যদি এফেক্টিভ হয় তাহলে আমি চালাতে পারবো। তাহলে এইখানে যেটা হবে, এইখানে রিইনফোর্স লার্নিং যেটা হতে পারে সেটা হচ্ছে যদি আমার এনভায়রনমেন্টাল মধ্যে আমি বায়াস ঢুকিয়ে দিই, আমি এনভায়রনমেন্টের মধ্যে একটা এগেইন কোশ্চেনটা হচ্ছে যে বায়াসটা, এটা যে কোনো জায়গাতেই কোশ্চেন, যে বায়াসনেস যখনই প্রশ্ন আসে নোয়িংলি কি আননোয়িংলি, নোয়িংলি হলে পেনাল্টি, মানে ইউ হ্যাভ টু কাম আন্ডার আ পেনাল্টি, আননোয়িংলি হলে বেসিক্যালি ইউ হ্যাভ টু আপডেট ইউর নলেজ বেস, আননোয়িংলি এটা আমি সাজেস্ট করতে পারি। কিন্তু এখানে এনভায়রনমেন্টাল প্যারামিটারে আমি সেটাকে রাখলামই না, এবং সেই এনভায়রনমেন্টাল প্যারামিটার যখন আসবে তখন কিন্তু সেই সিস্টেম ফেল করে যাবে। এবং কোন এনভায়রনমেন্টাল প্যারামিটার আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এনভায়রনমেন্টাল প্যারামিটারটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং এ রিইনফোর্স লার্নিং একটু বেশি ক্রিটিক্যাল, কারণ রিইনফোর্সমেন্ট লার্নিং এ ভুল হওয়ার চান্সটা সবচেয়ে হাই। মানে মনু যে কোশ্চেনটা বলছে খুব ভালো কোশ্চেন, আমার রিইনফোর্সমেন্ট লার্নিং এর বায়াসনেসের ইম্প্যাক্টটাও হাই, কিন্তু বায়াসনেসটাকে বোঝাটাও যথেষ্ট ডোমেন আন্ডারস্ট্যান্ডিং দরকার।
হ্যাঁ মানে মানে আনসুপারভাইজ বা সুপারভাইজ যে দরকার, কিন্তু ওটা অনেকটা ইজি কাজ টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য ডোমেইন। কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে সব সিনারিওকে মাথায় রেখে রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে প্ল্যান করা ইজ অবভিয়াসলি এক্সপার্টাইজ। তাই জন্য এত কিছু করার পরেও অটোনোমাস কার ফেল করে, এত কিছু করার পরেও রোবট ফেল করে। যদিও রোবট এবং অটোনোমাস কার দুটোই দারুণ জায়গায় চলে গেছে। আমি সান ফ্রান্সিসকোতে ছিলাম লাস্ট জুলাই, আমি দেখেছি একদম মানে কার মানে ট্যাক্সি, অটোনোমাস ট্যাক্সি যাচ্ছে আর কি রাস্তায়, খুব সুন্দর। সান ফ্রান্সিসকো রাস্তাটা উঁচু নিচু খুব বেশি, কিন্তু ওই রাস্তাটা সুন্দর যাচ্ছে গাড়ি, কোনো অসুবিধা। লোকজন নামলো, আমাদের জিজ্ঞাসা করলাম বেসিক্যালি কেমন লাগছে, they all say it is very good. এখানে যে সুবিধা আছে, you can call the taxi at any point in that day or night. There is no change in the charge. A human taxi will charge something more after 10 or 9. 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, পার আওয়ার চার্জ বেড়ে যাবে। ওখানে কোনো গল্প নেই, পার আওয়ার চার্জের কোনো ইয়ে নেই, আর কোনো ফ্যাটিকনেস নেই, কিছু নেই। কিন্তু দেয়ার ইজ সাম ডেমনস্ট্রেশন। সান ফ্রান্সিসকোতে একটা ডেমনস্ট্রেশন অলরেডি আরম্ভ হয়ে গেছে ফর দিস autonomous. Because basically there are a lot of people who actually manages their job as drivers there. ইউএসএ তো অনেক লোক ট্রাক ড্রাইভার এবং গাড়ি ড্রাইভার করেই তারা সাস্টেনেন্স করে। এগুলো যদি if this becomes autonomous, সুতরাং this is a big খুবই সমস্যা। যাই হোক স্যার, একটা জিনিস জিজ্ঞেস করবো একটু? বলো স্যার বলছি যে এই যে ধরুন ল্যাক অফ ট্রান্সপারেন্সি, আপনি যে লোনের যে এক্সাম্পলটা আপনি বললেন, এরকম কি পসিবল না যে ধরুন 1 লক্ষ এরকম লোন রিজেকশন হয়েছে, এবার তার মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করেছে এই লোন রিজেকশনের ক্ষেত্রে, ধরুন 20,000 বা 25,000। এবার এইগুলো সিস্টেম নিজে থেকে অ্যানালাইজ করে সিস্টেম নিজে কিছু রিভিশন করাতে পারে না? দাদা, সেটা তো হিউম্যান ইন দ্য লুপ তুমি বলছো, হ্যাঁ সিস্টেম করতে পারবে না। রিজেকশন যখন হলো, সেই রিজেকশনটা যখন অডিট হবে, সেই অডিটে ধরা পড়বে যে রিজেকশনটা হওয়া উচিত হয়নি। মানে যদি রিজেকশনটা হওয়ার দরকার হয়ে গেছে, তো সেখানে ভাবার কিছু নেই। কিন্তু তুমি যেটা বলছো যে 25,000 রিজেকশন হয়েছে, বেসিক্যালি অডিটটা মানে যেরকম সিকিউরিটি অডিট হবে, আমি তো সব জায়গায় বলি এআই অডিট ইজ নাও ভেরি নেসেসারি। এআই সিস্টেম আমি একটা কিনলাম, সেটা 5 বছর ধরে চলবে, মানে বেসিক্যালি একই রকম চলবে 5 বছর, ইজ নট মানে হতে পারে না। এটা সিকিউরিটি সিস্টেম কি সম্ভব নাকি? আমি একটা সিকিউরিটি সিস্টেম আজকে ইনভাইট করেছি, আমি নেক্সট 6-8 মান্থসে আমাকে যদি আমি আপডেট করতে পারি, সিকিউরিটি সিস্টেম এখন আপডেট করা যায়, নতুন যে অ্যাটাক সিনারিওগুলো আছে সেগুলোর জন্য আপডেট। কিন্তু তাহলে টু গেট আ কনফিডেন্স, আমার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমার অডিট করতে হয়। যেমন সিকিউরিটি সিস্টেম অডিট করা মানে হচ্ছে প্রেজেন্ট রিকোয়ারমেন্ট আর সিস্টেম এটা সিঙ্কে আছে কিনা। যেখানে রিকোয়ারমেন্ট আর এক্সিস্টেন্সের একটা ডিফারেন্স হবে, সেখানেই অডিট বলতে গেলে দেয়ার ইজ সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক এখানে অডিট করার পরে বেরোবে যে গন্ডগোল হয়ে আছে, তখন হিউম্যান ইন দ্য লুপ লাগবে। হিউম্যান ইন দ্য লুপ কারণ দুরকম ভাবে তুমি করতে পারো। একটা কথা, নতুন মডেল তুমি ক্রিয়েট করো, দিস ইজ আ ভেরি কস্ট। এটা নিয়ে প্রচন্ড ডিবেট হচ্ছে যে তোমার মডেল ফেল করছে, হোয়াট আর দ্য থিংস ইউ ক্যান ডু, আমরা কি করতে পারি। একটা হচ্ছে পারছি আবার নতুন মডেল তৈরি করা, কিন্তু এটা প্রচন্ড খরচা ছাড়া, এত সোজা নয়। মানে তুমি ইনভেস্ট করেছো, বেসিক্যালি এটা আমাদের একাডেমিক স্তরটা নয়, কিন্তু এটা হচ্ছে মানে ইনভেস্টমেন্ট, মানে যারা অর্গানাইজেশন ইউজ করে, একটা মডেল চলছে, সেই মডেল এখন পারফর্ম করতে পারছে, পারফরমেন্স কোয়ালিটি কমে যাচ্ছে, মডেলটাকে ফেলে দিতে পারো, ঠিক আছে, তার একটা কস্ট আছে। মডেলটাকে আনলার্ন করাতে পারো, কারণ মুশকিল হচ্ছে মডেলটাকে লার্ন করলে কিন্তু হবে না, মডেলটাকে আনলার্ন করিয়ে লার্ন করাতে হবে। ওই জন্য এখন দেখবে আমার রিসার্চ ইজ কামিং দ্যাট হাউ ফাস্ট ইউ ক্যান আনলার্ন আ মডেল। এটা হচ্ছে মডেলের মেনটেন্যান্সের জন্য, মডেলকে এখন আনলার্ন করাতে হচ্ছে। যেমন ধরো একজন ছাত্র একটা ভুল অঙ্ক সে শিখে এসেছে, এবার রিসার্চে এসে তুমি দেখলে যে না খুব সমস্যা আছে, বা পোস্ট গ্রাজুয়েট আন্ডারগ্রাজুয়েটে ভুল শিখে এসেছে, বা হায়ার সেকেন্ডারিতে কিছু ভুল, এছাড়া অন্য কারণে ফিজিক্স হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে, সে শিখে এসেছে। এবার সেই সাবজেক্টটা দরকার এখন,
যেটা যেটা পড়ানো হচ্ছে যেটা প্রথমে ছাত্রকে বলতে হবে তুমি এটা ভুল জানো, ওই বই থেকে তুমি ঠিক করে নাও, বা আমার লেকচার থেকে তুমি ঠিক করে নাও। এইটা হচ্ছে আনলার্ন করা। হ্যাঁ, ওকে, সুতরাং এইটাও করাতে হবে যদি সে সেরকম ভুল করে। আর যদি সে শুধুমাত্র কতগুলো জায়গার লেভেল বা কতগুলো জায়গার এর জন্য ভুল হচ্ছে, তাহলে তুমি কিছুটা হিউম্যান ইন দা লুপ করে সামলাতে পারো। কিন্তু তোমাকে ওই জন্য তো বলছি, এই যে কথাটা হচ্ছে যে এআই চাকরি সব নিয়ে নেবে, ঠিক সেরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা একটু চ্যালেঞ্জ আছে, যে হচ্ছে এআই তাদের চাকরি নেবে যারা বেসিক্যালি এআই কে অ্যাডাপ্ট করতে পারেনি, যারা এখনো প্রথাগত ওয়েতে কাজ করতে চাইছে, তাদের চাকরিটা এআই নিয়ে নেবে। কিন্তু চাকরি বাড়বে এই সব কাজগুলোতে। এআই অডিট হবে, এআই মেনটেনেন্স হবে। এটা আগে শোনেনি, এতদিন শুধু আমি এআই ডেভেলপমেন্ট শুনেছিলাম, যে এআই ডেভেলপমেন্ট। এখন যেটা হবে এআই মেনটেনেন্স হবে, এআই অডিট হবে, এআই স্ট্র্যাটেজি হবে, এআই ম্যানেজমেন্ট হবে, হ্যাঁ ম্যানেজমেন্ট ইনফ্রাতে হবে, অনেক কিছু রোলস নতুন বেরোবে। কিন্তু তার জন্য ইউ রিকোয়ার দ্য ট্রেনিং ইন ইউর ডোমেন, ট্রেনিংটা লাগবে। তাই তাহলে আমি কয়েকটা স্কিপ করে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে যে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে কাউন্টার ফ্যাকচুয়াল ফেয়ারনেস। মানে কাউন্টার ফ্যাকচুয়াল ফেয়ারনেস মানে হচ্ছে, মানে আমি এরকম নয়, যেটা আমি বললাম যে এরকম নয় যে ডাক্তার মানেই হতে হবে সে পুরুষ। হ্যাঁ, ডাক্তার কিন্তু মহিলারাও হতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল। যে ব্যাপার হচ্ছে যে আমার কাছে এরকম ডিস্ট্রিবিউশন থাকতেই পারে, এখানে আমার কাছে মানে এক্স ফিচার প্রেজেন্ট থাকলে তার লেভেল ওয়াই হতে পারে, আবার এক্স ফিচার প্রেজেন্ট না থাকলেও তার লেভেল ওয়াই হতে পারে। মানে এরকম টাইপের আমার কাছে কিন্তু ডেটা সেট আমাকে খুঁজতে হবে, যাতে পুরোপুরি শুধু না হয়ে যায় যে এক্স ফিচার থাকা মানেই ইনফারেন্স ওয়াই। মানে সেটা যদি ডোমেনে এক্সিস্ট করে তাহলে কিছু করার নেই, কিন্তু আমাকে ডোমেনে খুঁজে বার করতে হবে যে এক্স ফিচার আমার কাছে, তার ডেটা সেট কিভাবে তৈরি করবো। আমার যে ডেটা সেট কিন্তু কাউন্টার ফ্যাকচুয়াল। আমি যদি পাই কিছু এক্স মানে ওয়াই লেভেল অটোমেটিক্যালি হচ্ছে, তাহলে আমাকে এটাও দেখতে হবে কোনো ডেটা সেট আছে, কোনো ডেটা আছে কিনা আমার ডোমেনে যেখানে এক্স দিলে ওয়াই হচ্ছে না, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আমি খুব হ্যাপি হয়ে গেলাম, আমি পাঠালাম ছাত্রকে, সে বললো যে স্যার মানে এইটা যদি পাওয়া যায় তাহলে আমি এটাই দেখছি, আমি খুব হ্যাপি, আমি তো প্রচুর ডেটা পেয়ে গেছি। কিন্তু সেটা নয়, আমার ওটাও টেস্ট করতে হবে যে এটা থাকলে এর উল্টোটা কি হতে পারে। যদি সেটা মিস করে যায় তাহলে আমাদের বায়াসনেস আছে, আবার নৈমিক আনলিটি হতে পারে। আর এটা তো কজাল ফেয়ারনেস, মানে হচ্ছে হিস্ট্রিতে আমার ছিল, আর যেটা প্লেসমেন্টে হয়েছে বা রিক্রুটমেন্টে হয়েছে, যেমন হিস্ট্রিতে ছিল ওই পার্টিকুলার কমিউনিটি যা ইকোনমিক এবং যা লিটারেচার যা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, আমি যদি 20 ইয়ার্সের আগে থেকে এটা নিই তাহলে সেখানে পাবো যে দোজ ভ্যালুজ আর ভেরি লো। কিন্তু নাও দে আর ইন দ্য মেইন স্ট্রিম। সুতরাং ব্যাপার হচ্ছে কজ, মানে কোনো একটা সময় হয়েছিল বলে, যেরকম আছে না একজন ছাত্র যদি একটা পরীক্ষায় ফেল করে, কোনো একটা পরীক্ষায় কোনো একটা সেমিস্টারে ফেল করেছে, মানে সে সব সাবজেক্টই খারাপ। এইটা হচ্ছে কজাল ফেয়ারনেস, যে আমার ধরেই না হলো যে সে আমার পেপারে ফেল করেছিল, হয়তো আমার কোর্সে আছে সে ফেল করেছিল বা কম নম্বর পেয়েছিল, যাই হোক আমি ধরেই নিচ্ছি সে সুরেন্দ্রর পেপারেও সে খারাপ করবে, হ্যাঁ তারপরে বাকিদের পেপারেও সে, সৌগতের পেপারেও সে খারাপ করে ধরেই নিয়েছি, না তোমাদের পেপারেও সে খারাপই করেছে। এইটা হচ্ছে কজাল ফেয়ারনেস, মানে এইটা আমাদের কিন্তু দেখে নিতে হবে whether this we are getting into this or not. আচ্ছা, এইগুলো তো ঠিক আছে, এগুলো আমি একটু সেভ করছি। এটা আমি বলছি। আর কালার ফটোগ্রাফ বা হাউসকিপার, এটা জেনারেটেড কালার ফটোগ্রাফ বা হাউসকিপার। দেখো এটা হচ্ছে বেসিক্যালি আফ্রো এশিয়ান মহিলা। হ্যাঁ, মানে বেশিরভাগ হচ্ছে আফ্রো এশিয়ান মহিলাদের দেখানো হচ্ছে যে দে আর হাউসকিপার। তা তো নয় না, তা তো নয়, সেটা ঠিকই আছে, সেটা তো একদমই ঠিক। আমরা বলছি দিস মিনস উই আর
going into a very wrong region, wrong social region. হ্যাঁ, কি হয়েছে বেশিরভাগ ট্রেনিং মানে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রেনিং হ্যাজ বিন ডান উইথ আ ভেরি লো মানে ডেটা জেনারেশন ওয়াজ, এখন বলছি না, এখন লোকে বুঝে গেছে, কিন্তু 3-4 বছর আগে যেগুলো তৈরি হয়েছে সেখানে ডেটা জেনারেশন ওয়াজ দ্য লিস্ট ইনভেস্টেড জব। সবচেয়ে লিস্ট ইনভেস্টমেন্ট করেছে অর্গানাইজেশনগুলো ডেটা জেনারেশনের জন্য, যাকে তাকে দিয়ে ডেটা সংগ্রহ করিয়ে যাকে তাকে দিয়ে ডেটা লেভেল করিয়েছে। হ্যাঁ, and that has resulted to, without having any domain knowledge, without having any understanding that what is biasness, what is fairness in AI, তারা ডেটা নিয়ে ডেটা ক্যাপচার করে তারা ডেটা ঢুকিয়ে দিয়েছে। এবার সেইগুলোই এখন নাও দিস ইজ কামিং অ্যাজ আ ভেরি ভেরি রং থিং। ফিচার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে গল্প হচ্ছে যে ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফার্স্ট স্টেপে তোমার একটা কমপ্লেক্সিটি, মানে তোমার যত ফিচার স্পেসের ডাইমেনশন বাড়বে, আমি বলছি ফিচার স্পেসের ডাইমেনশন যত বাড়বে তত তোমার যে কোনো স্যাম্পল তো আলটিমেটলি একটা ভেক্টর ইন দ্য ফিচার স্পেস হয়ে যায়। এবার সেই দুটো ভেক্টরের তারা কাছাকাছি আছে কি দূরে আছে, এটা কার্নেল মেজার করে, কার্নেল ফাংশন মেজার করে ভেক্টরগুলো কাছাকাছি আছে কি দূরে আছে। এবার যত তোমার ডাইমেনশন বাড়বে তত এর কমপ্লেক্সিটিটা বাড়বে, ওই জন্য ডাইমেনশনটা কমিয়ে দাও। ডাইমেনশনটা কমানোর কিন্তু একটা গল্প আছে, যে তুমি যদি বলো যে আজকে মানে মানে কালকে আমি খড়গপুরে ফিরতে কানাডার সাথে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে যদি আমি বলি যে বেসিক্যালি আমার বাড়িতে গেস্ট আসবে, আমার কিছু রান্না করতে হবে, আমি ধরে নিলাম, ঠিক আছে, ওকে, আমি যদি ধরে নিই তাহলে কি করতে পারি, আমি তাহলে প্রথমে করতে পারি সে একজন মানুষ, সুতরাং সে খাবার খাবে, খাবারটা প্রথমে ভেজ হতে পারে, নন ভেজ হতে পারে। যদি ভেজ হতে পারে তা নর্থ ইন্ডিয়ান হতে পারে, সাউথ ইন্ডিয়ান হতে পারে। যদি নন ভেজ হতে পারে তাহলে সে বেসিক্যালি মিট হতে পারে, ফিশ হতে পারে, মিট ফিশ এগ তিনটে হতে পারে। আর যদি মিট হয় তাহলে আবার মিটের মধ্যে আবার তার ভাগ হতে পারে, হ্যাঁ, সে চিকেন প্রেফার করতে পারে, মাটন প্রেফার করতে পারে, হলো একরকম, বা টার্কি প্রেফার করতে পারে, আরো কিছু অনেক প্রেফার করতে পারে, সেগুলো হতে পারে, ফিশ হলেও হতে পারে। তাহলে বেসিক্যালি আমি এই যে যতটা আমি ফিচার বাড়াবো, হ্যাঁ, তত আমার মধ্যে কিন্তু মানে আমি তত ভালো করে একটা ভেক্টরকে আমার ফিচার স্পেসে আনতে পারবো। কিন্তু খুব বেশি করে দিলে রিডান্ডেন্ট হয়ে যাবে। আমি ধরো মাছের পরে যদি আমি মাছের পরে ম্যাক্সিমাম ভাগ করতে পারি ভার্টিব্রা কি ইনভার্টিব্রা মাছ, কিন্তু আমি ভার্টিব্রা যদি মধ্যে ভাগ তাহলে বেসিক্যালি ইট বিকামস আ লট অফ, একটা কথা বলি বড় কি ছোট এটা ভাগ করতে পারি, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, বড় মাছ কি ছোট মাছ এইটুকুনি ভাগ করতে পারি। তারপর যদি ভাগ করি আমি ছোট মাছ চার রকম, সেটা কিন্তু বেসিক্যালি সুতরাং ওটাই হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর খেলা। তারা বুঝতে পারে যে কতটা ফিচার ডেপথ সে যাবে যাতে তার ভ্যারিয়েবিলিটিটাও অক্ষুণ্ণ থাকে, কিন্তু আবার খুব বেশি গেলে ভ্যারিয়েবিলিটি কোনো অক্ষুণ্ণ হবে কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যাবে। সো ইটস আ ট্রেড অফ, যে ফিচার স্পেসে কতটা ডেপথে তুমি যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি লাস্ট পার্ট বলে আমি ছেড়ে দেবো মনে হচ্ছে এই কোশ্চেনটা। এটা হচ্ছে এই কথাগুলো, এই এতগুলো বায়াসনেস হতে পারে। এতক্ষণ আমি যে গল্পগুলো বললাম সেগুলোকে যদি আমি অ্যাসিমুলেট করি তাহলে এতগুলো বায়াসনেস হতে পারে। স্যাম্পলিং বায়াসটা হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ বায়াস, যে আমি যখন এটাকে ট্রেনিং স্যাম্পল তৈরি করছি তখনই আমার মধ্যে রিপ্রেজেন্টেশন, এটা বলে ইমব্যালেন্স ক্লাস বা ইমব্যালেন্স রিপ্রেজেন্টেশন অফ দ্য স্যাম্পলস, মানে একটা হেভি ডমিনেটেড, বাকিগুলোর প্রায় স্যাম্পল এক্সিস্টই করে না। সুতরাং সেটা তো আমার নলেজ, আমার তো ওই ট্রেনিং সেট থেকে আমার নলেজ রিপ্রেজেন্টেশন আরম্ভ হবে, আমার নলেজ রিপ্রেজেন্টেশনের মধ্যে ঢুকলোই না ওই স্যাম্পলগুলো। সো দ্যাটস আ হার্ডশিপ। হ্যাঁ, অ্যালগরিদমিক বায়াস, হ্যাঁ, আমি বলে দিলাম যে বেসিক্যালি যদি তুমি দেখো টিউমারের সাইজ বড় তাহলে ক্যান্সার, আমি ডোমেন এক্সপার্ট নই, আমার পারসেপশনে বলে দিলাম টিউমার বড় মানেই, মানে টিউমারের সাইজ বড় মানেই ক্যান্সারাস। হ্যাঁ, মানে তুমি ঢুকিয়ে দাও অ্যালগরিদমে, এটা ঠিক নয়। ওকে, টিউমারের ওই জন্য তোমাকে
ফাংশনাল করতে বলে, মানে দুরকম করে, একটা স্ট্রাকচারাল করে এমআরআই বা সিটি, আর একটা ফাংশনাল করে, স্পেক্ট করে, হ্যাঁ হ্যাঁ, বা ফাংশনাল এমআরআই করে। ওখানে কি দেখে, ওখানে দেখে যে সেলগুলো কতটা অ্যাক্টিভ। একটা ছোট টিউমার হতে পারে কিন্তু সেলস আর ভেরি হাইলি অ্যাক্টিভ, খুব গ্লুকোজ টানছে, গ্লুকোজ দেয়, গ্লুকোজটাকে খেয়ে নেয় সেলগুলো। হাই গ্লুকোজ খেলা মানে সেলগুলো খুব অ্যাক্টিভ, তার মানে ইট ইজ গ্রোয়িং। আর সাইজে বড় কিন্তু তার সেল অ্যাক্টিভিটি নেই, ইটস বেসিক্যালি বিনাইন নাও, ওটাকে কেটে বাদ দিতে কোনো অসুবিধা নেই। বা যদি কোনো জায়গায় অবস্ট্রাক্ট না করে, এভরি বডি প্রসেস ইজ ফাইন, সেল অ্যাক্টিভ নয়, তাহলে আমার কোনো চাপ নেই, নো নিড টু অপারেট। কিন্তু যেটা সেলটা গ্রোয়িং সেটা কিন্তু, সুতরাং এইগুলি অ্যালগরিদম বায়াস। আমি আমার ডোমেইনে এখানে কাজ করি, আমি বলছি, বা এরকম ফিনান্সিয়াল এক্সাম্পল পাওয়া যেতে পারে অল্প। আচ্ছা, কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস মানে হচ্ছে এইখানে হচ্ছে আমার যেখানে আমি লেভেলিংটা তৈরি করছি, যে লেভেলটা তৈরি করছে, হ্যাঁ, সেখানে যদি আমার বায়াসনেস থাকে, লেভেলও কিন্তু ডোমেন এক্সপার্টও বায়াসনেস হতে পারে। এরকম নয় যে আমরা যারা ডোমেন এক্সপার্ট নই, আমরা শুধু এআই, আমাদেরই বায়াসনেস আছে, ডোমেনেরও বায়াসনেস থাকতে পারে। এবং সেটা অনেক সময় রুলড বাই, আমি বলতে চাইছি না, মানে বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ হু ইজ ফান্ডিং দিস প্রজেক্ট, they have their own own choices, ঠিক আছে। মেজারমেন্ট বায়াস, মেজারমেন্ট বায়াস মানে if my measurements are not accurate, হ্যাঁ, আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, ওই ঠিক আছে আমার 10 কিলোর নিচেগুলো সব লো, 10 কিলোর উপরে সব হাই, হ্যাঁ হ্যাঁ, সুতরাং দিস আর নট গুড অ্যাকচুয়ালি। ইউ হ্যাভ টু হ্যাভ মানে তোমার ডোমেনের যা মেজারমেন্ট এবং তোমার ইনফারেন্সের যা মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো সব অ্যালাইন হতে হবে। মানে কোনটাকে তুমি বড় বলছো, কোনটাকে তুমি ছোট বলছো, দিস হ্যাভ টু বি মানে মেজারমেন্টের উপরে বেস করে তো তোমার নর্মালাইজেশনটা হয় না। তুমি যখন ফিচার স্পেসে নর্মালাইজ করো, তখন বেসিক্যালি তোমার অ্যাক্সিসগুলো তো সব বিভিন্ন ডাইমেনশনে থাকে। ইউ হ্যাভ টু ব্রিং দেম ইন সাম ইউনিফর্ম ডাইমেনশন। এই ডাইমেনশন আনতে যাবে তখন তোমাকে কিন্তু মেজারমেন্ট মানে 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 ভ্যালুগুলোর স্কেলিংগুলো ঠিক মতো করতে হবে, তখন সেখানে বায়াসেস আসতে পারে। হ্যাঁ, জেনারেটিভ বায়াস, আমি সিনথেটিক ডেটা এখন ইউজ করি, আমার ট্রেনিংয়ে আমরা সিনথেটিক ডেটা ইউজ করি, তাই না? সেই সিনথেটিক ডেটা বা জেনারেটিভ ডেটাতেই আমার একটা বায়াসনেস ঢুকে আছে। that can রিপোর্টিং বায়াস মানে হচ্ছে যে যেটা একটা স্টেকহোল্ডারের কাছে, মানে স্টেকহোল্ডারের কাছে যখন ডেটাটা যখন ভিজুয়ালাইজেশন যখন হচ্ছে বা তোমার ভিজুয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে, তখন হয়তো স্টেকহোল্ডার থেকে কিছু হয়তো ফিডব্যাক এসছে, যেখানে তুমি ইউ আর ফোর্স টু অ্যাকচুয়ালি ডিক্লেয়ার দিস অ্যাট দিস, না এটা আমি বলছি এটা এরকম হবে, হ্যাঁ, স্টেকহোল্ডার বলছে। সো দিস আর অটোমেশন বায়াস। এখানে হচ্ছে যে তোমার ধরো এগুলো বেসিক্যালি যেগুলো ডিপ হার্ডওয়্যার বা সিগন্যাল প্রসেসিং হয়, তোমার সিগন্যাল প্রসেসিংটাই এমন যে সেখানে হার্ডওয়্যার যেটা সেট করে আছে, হ্যাঁ, সেখানেই হয়তো একটা বায়াসনেস, মানে প্রসেসটা ওর উপরে যাই না, বা এর নিচে নামি, যখন ডেটা আছে যাই তুমি ডেটা প্রসেস বলবে এটাকে বলবে তোমার এটা লো, বা এটাকে হাই বলবে, হ্যাঁ। সো দিস ইজ দ্য অটোমেশন বায়াস। বা ধরো রোবটের যে লিমিটেশনস আছে, হ্যাঁ, মানে তুমি যে ভিজিবিলিটি তুমি যাও বা যে ফ্রিকোয়েন্সিতে তুমি রোবটটা দেখুক, হ্যাঁ, সে হয়তো সবসময় 8 জিবিতেই দেখার চেষ্টা করবে, অন্য ফ্রিকোয়েন্সি তার কাছে নেই, তাই জন্য সুতরাং সে হয়তো অনেক কিছু ইনসেক্টকে একই কালার ধরে নেবে, কারণ তার কাছে সে হয়তো থার্মাল ইমেজিংটা নেই, হ্যাঁ, বা তার কাছে সেই ডিফারেন্সিয়েশনটা করার সেই জায়গাটা নেই তার কাছে, সিস্টেমেই সেটা এক্সিস্ট করে না, ইনস্ট্রুমেন্টেশনে সেটা এক্সিস্ট করে না। সো দ্যাট ইজ দ্য ফিগার। গ্রুপ বায়াস মানে হচ্ছে এগুলো বেসিক্যালি এখন তো কালেকটিভ ইন্টেলিজেন্স চলে এসছে, এখন তো এজেন্টিক ইন্টেলিজেন্স চলে এসছে, এখন শুধুমাত্র একটা এজেন্টকে সবকিছু শেখাও নয়, হ্যাঁ, সবকটা এজেন্ট এই যেটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ঠিক খড়গপুরের আগের দিন ছিলাম ভিএলএসআই পুনেতে, হ্যাঁ, ভিএলএসআই পুনেতে লেকচার দিচ্ছিল এমডির ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চুরিওয়ালা, খুব ভালো লোক, হায়দ্রাবাদে বসেন, খুব ভালো। ওরা খুব সুন্দর একটা আরম্ভ করলো, একটা ছবি দিয়ে আরম্ভ করলো, একটা পাহাড়ের টিপটা একদম টিপ হয়ে আছে, সেখানে একটা বল রেখে দিয়েছে, বলটা ও বলছে ধরে নাও বলটা স্টেডি হয়ে আছে, ধরে নাও,
ঠিক আছে, এবারে প্রশ্ন করছে তোমরা বলো যে বলটা কোন দিকে পড়বে, লেফটে পড়বে কি রাইটে পড়বে? হ্যাঁ, কেউই বলতে পারছে না। দুটো দিকে ইকুয়ালি করতে পারে। আমি বললাম বেসিক্যালি 50-50 হতে পারে। তখন বললো না, আমাদের এরকম অবস্থা কোম্পানিতে, আমরাও কিছু জানি না কি হবে। সুতরাং আমি দুজন আমার সাবঅর্ডিনেটকে জিজ্ঞাসা বলো এটা কি হবে, যে কনফিডেন্টলি বলতো লেফটে পড়ে সবাই বলবে হ্যাঁ লেফটেই পড়বে, আর যে কনফিডেন্ট বলে রাইটে পড়ে রাইটেই পড়বে। সুতরাং গ্রুপে অনেক সময় এটা হয়, গ্রুপে অনেক সময় যেটা হয়, কোনো একটা যখন তুমি বেসিক্যালি ইনফারেন্সিং এ যাচ্ছ বা যখন তুমি ডিফাইন করছো পলিসিকে, হ্যাঁ এটা একটা পলিসি লেভেল, এটা একটা বায়াস, বায়াসনেস নট ইন দ্য ডেটা লেভেল বায়াসনেস, ইজ দ্য বায়াস ইন দ্য পলিসি লেভেল। যে গ্রুপের সিদ্ধান্ত সেটা ঠিক কি ভুল কেউ জানে না, কিন্তু গ্রুপের মধ্যে মেজরিটি এটাকে সাপোর্ট করে, গ্রুপের মধ্যে মাইনরিটি এটাকে সাপোর্ট করে না। মানে মানে তুমি হয়তো না বলছো, ঠিক আছে, সেটা তুমি মাইনরিটি গ্রুপে হয়ে গেল, আর একটা মেজরিটি সে বললো হ্যাঁ এটা হ্যাঁ। এইগুলোতে সো দিস অল ক্যান ক্রিয়েট বায়াসনেস। তাহলে আমি এইখানে বলে আরো অনেক কিছু আছে, কিন্তু আমি অত কিছু, হ্যাঁ আচ্ছা আমি এই পার্টটা বলে দিই। হ্যাঁ বল। জেনারেটিভ বায়াসনেসের পিছনে কি অ্যালগরিদম বা বায়াসনেস? জেনারেটিভ বায়াসনেস পিছনে অ্যালগরিদম বায়াসনেস একটা কাজ হতে পারে, জেনারেটিভ অ্যালগরিদমটা বায়াস। আরেকটা হতে পারে ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং। ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং মানে জেনারেটিভে তো তোমাকে তো যেটা করতে হবে, একটা নয়েজ দিয়ে আরম্ভ করতে হবে, আর কিছু তোমাকে স্যাম্পল ফ্রম দ্য ডোমেইন নিতে হবে, আস্তে আস্তে নয়েজটাই স্যাম্পলের কাছাকাছি চলে আসবে, করে তুমি সেটাকে জেনারেটিভ, আমরা যখন ডিসক্রিমিনেটরটা বলবে যে বোথ আর সেম, সেখানে তুমি স্যাম্পলটাকে জেনারেটিভ নিতে পারো। কিন্তু তুমি যে স্যাম্পলগুলোকে দিয়ে জেনারেটিভ এআইটা করেছো, সেই স্যাম্পলগুলোই হয়তো একটা স্কিউড। তুমি হয়তো জেনারেটিভ এআইতে তুমি হয়তো একটা ওয়েল ডিস্ট্রিবিউটেড স্যাম্পলকে দিয়ে জেনারেটিভ এআই করোনি। জেনারেটিভ এআই সবসময় ও শুধুমাত্র ও মানে ক্যান্সারের যখন ও আর কি সিটি ইমেজ তৈরি করছে, তখন যে কটা অপশন তুমি দিয়েছো সোর্স ইমেজে, সেই কটা অপশনের কাছাকাছি ও সিটি ইমেজ জেনারেট করছে। বাকি যেগুলো হতে পারে সেগুলো তোমার তুমিও দাওনি, তোমার আইদার তোমার ডোমেইন থেকে নলেজ থেকে মিস আউট হয়েছে, বা তুমি ডেলিভারিটি দাওনি। সো দ্যাট ইজ অনলি জেনারেটেড। হ্যাঁ, সুতরাং মানে 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 অ্যাজ অল অ্যালগরিদম বায়াস তুমি বলতে পারো, কিন্তু অ্যালগরিদম বায়াসের সাথে জেনারেটিভ বায়াসের ডিফারেন্সটা হচ্ছে জেনারেটিভ বায়াসটা কিন্তু মানে স্যাম্পল ডোমেইনে জেনারেটিভ বায়াস, মানে যে স্যাম্পলটা তৈরি করছে। ওকে ফাইন, অ্যালগরিদম বায়াসটা হচ্ছে এটার পরে যে ইনফারেন্স ইঞ্জিনটা যেটা ডেভেলপ হয়েছে সেখানে বায়াসটা। স্যার কখন বলা হবে যে স্যাম্পলগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড আছে, মানে ওদের মধ্যে যে গ্যাপটা থাকবে ডিফারেন্সের, সেই গ্যাপের কি কোনো পার্সেন্টেজ আছে? যে ভ্যারিয়েন্স একটা ব্যাপার আছে, যে বেসিক্যালি তোমার যে ভ্যারিয়েন্স অরিজিনাল ডিস্ট্রিবিউশনে আছে, হ্যাঁ, কারণ তোমার কাছে তুমি তো একটা ডিস্ট্রিবিউশন থেকেই তুমি ট্রেনিং নাও আর একটা টেস্ট নাও। হ্যাঁ, আমার ডিস্ট্রিবিউশন যদি অ্যাকচুয়ালি অনেক বড়, কিন্তু তুমি যখন সেটাকে নাও তখন সেটাকে ট্রেনিং, এবার ট্রেনিং এর যে তোমার ভ্যারিয়েশন আর তোমার অ্যাকচুয়াল যে ডিস্ট্রিবিউশনের যে ভ্যারিয়েন্স, এটা তোমাকে ম্যাপ করাতে হবে। আর তোমার ডোমেইন এক্সপার্টরা বলে দেবে যে বেসিক্যালি এবারে কতগুলো ডিফারেন্ট টাইপের, মানে কতগুলো মানে ভ্যারিয়েন্সের যে স্যাম্পলগুলো কতগুলো, মানে তাদের যে ভ্যারিয়েন্স লেভেলগুলো সেটা কতটা, মানে হোয়াট ইজ দ্য এক্সট্রিম হাই, হোয়াট ইজ দ্য এক্সট্রিম লো, দুই তোমাকে রাখতে হবে। এক্সট্রিম হাই আর এক্সট্রিম লো দুই তোমাকে রাখতে হবে। যদি তুমি খুব স্মুথ অ্যান্ড স্যাম্পলের দিকে যাও, সেটা তো পাওয়া সুবিধা, মানে তুমি হয় যেটা হয় ক্যান্সারের পেশেন্ট কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট। মানে নর্মালি তোমার ধরো 500টা স্ক্যান হলো, তার মধ্যে হয়তো 5টা ক্যান্সারাস, 495টাই হয়তো নন ক্যান্সারাস। So that you have to understand, that you have to take the A of the domain expert. আচ্ছা, এইটার মধ্যে বাকি আছে, এইগুলো হচ্ছে তোমার স্টেপস অফ মিটিগেটিং বায়াস, মানে আমরা বায়াসকে করে দূর করব। বায়াস ডিটেকশন, এটা হচ্ছে তোমার স্যাম্পল লেভেল হতে পারে, অ্যালগরিদম লেভেল হতে পারে। ইউ হ্যাভ টু রিভিজিট এভরিথিং, স্যাম্পলে কি অবস্থা হয়ে আছে, হ্যাঁ, তারপরে তোমার মডেলের পাথগুলোকে এক্সপ্লোর করতে পারলে ভালো হয়, যে পাথের যে ওয়েটসগুলো পড়ছে না, মানে বেসিক্যালি তোমাকে ওয়েটসগুলো তোমাকে দেখতে হবে যে কোনো একটা ডিস্ট্রিবিউশনে কোনো একটা সেগমেন্টকে ওয়েটস দিয়ে, মানে তোমার যে ওয়েটগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, সেই ওয়েটসগুলো কোনো একটা
সেগমেন্টকে অটোমেটিক্যালি প্রায়োরিটাইজ করছে কিনা, মানে সেই জায়গাটা তোমার দেখতে হবে, ঠিক আছে? ওটা যে ডিভাইসিং অ্যালগরিদম, ঠিক আছে? ডাইভার্স ট্রেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ডাইভার্স ট্রেনিং যেটা, হ্যাঁ, ধরো তুমি জলের ডেটা নিতে চাও, আমরা একসময় করেছিলাম মিনিস্ট্রি অফ আইটি একটা প্রজেক্টে, বেসিক্যালি আমরা তৈরি করেছিলাম খুব স্মার্ট আইওটি ডিভাইস টু দ্য ওয়াটার কোয়ালিটি। হ্যাঁ, সেখানে তুমি যদি ভাবলে যে না আমি তো আমার কাছে অ্যাভেলেবল ডিস্টিল ওয়াটার আছে আর কলের জল আছে, আমার ইউনিভার্সিটি কলের জল আছে, এই দুটো দিয়ে আমি কাজ করে দিই, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, আমরা প্রায় 10 রকম জল করেছিলাম, জল কিনতে হয়েছিল আমাদের। মিল্কি ওয়াটার হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির ওয়াটার, যেটা হচ্ছে তোমার সার্জারিতে ইউজ করা হয়। তারপরে ডিস্টিল ওয়াটার 2-3টে টাইপ আছে, ডিস্টিল ওয়াটার সব ডিস্টিল ওয়াটার একরকম নয়। হ্যাঁ, তারপরে ওয়াটার কামিং ফ্রম দ্য ট্যাপ, ওয়াটার কামিং ফ্রম দ্য ডিফারেন্ট পন্ডস, আমরা প্রায় 10 রকম। তারও হয়তো বেশি করা যায় অ্যাকচুয়ালি, মানে তুমি যদি অক্সিজেন কন্টেন্ট আর পিএইচ কন্টেন্ট নিয়ে মেজার করে 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 জলের স্যাম্পল তৈরি করো, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবিলিটি। কিন্তু সেটার জন্য ওটাই তো বলছি, মানে তুমি ডেটা কালেকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং অফ দ্য প্রেজেন্ট অ্যানালিটিক্স। ডেটা কালেকশন ঠিক মতো হচ্ছে না, আমরা হয়তো অ্যানালিটিক্স ফেল করছে, উই আর ফেলিং, ঠিক আছে? রেগুলার অডিটস, it is not a permanent system. AI is not a permanent system. We have to make the organization understand that AI needs to be audited. তাহলে আবার রিট্রেন করতে হবে, আনলার্ন করাতে হবে। হ্যাঁ, বা বেসিক্যালি ইউ হ্যাভ টু ডু সাম নলেজ ডিস্টিলেশন অর ট্রান্সফার লার্নিং। তুমি বেস মডেলটাকে পুরো ফেলে দেবে না। হ্যাঁ, বেস মডেলের কতগুলো লেয়ার তুমি রাখলে, কতগুলো লেয়ার তুমি নতুনভাবে ক্রিয়েট করলে, ঠিক আছে? ট্রান্সপারেন্সি, এক্সপ্লেনেবিলিটিতে এখন তো বিভিন্ন ফিচার ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শ্যাপ বা লাইন বা আরো কিছু ফিচার ইম্পর্টেন্স দিয়ে তুমি ডোমেনে ম্যাপ করালে, সে বলে হ্যাঁ এই ফিচারগুলো নিডেড, আমার ঠিক আছে। এথিক্যালি আই প্র্যাকটিসেস, মানে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমাকে কিন্তু কমপ্লায়েন্স ফলো করতে হবে। Ethics is that you follow the compliance in your domain. If you are not following the compliance in your domain, you are unethical. So compliance টাকে তোমাকে মেনটেন করে গার্ডরেলস তোমার রাখতে হবে। These are the guardrails, reinforcement learning, হ্যাঁ, with human feedback, যেটা আপনি বলছিলেন। Reinforcement learning with human feedback, এটা খুব ইম্পর্টেন্ট। আর reinforcement learning can fail। এই অবধি বলে আমার মনে হয় আমি ডান। এক্সপ্লেনেবল এআই মানে হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে যে এই ডিসিশনটা যেটা অ্যারাইভ করলো আমার এআই মডেল, যেহেতু এআই মডেল ইজ আ ব্ল্যাক বক্স, ও শুধু তোমাকে ডিসিশনটা দেবে। কি করে অ্যারাইভ করেছে নর্মালি এআই মডেল দেয় না, ও শুধু বলে দেবে যে তোমার এখন তোমার যে ইনপুট দিয়েছো সেই ডেটাটা এই ক্লাসে বিলং করছে, বা বেসিক্যালি এই ভ্যালুর এগেইনস্টে তোমার প্রেডিকশন আউটকাম হবে এই। কিন্তু কেন এটা করলো কারণ যখন তুমি ডোমেন এক্সপার্টের কাছে যাবে, সে বলবে যে আমরা যখন জিনিসটাকে অ্যানালাইজ করি তখন আমার এই হচ্ছে একটা প্রসেস অফ অ্যানালাইজিং দিস আউটকাম। সেই প্রসেস কিও ফলো করেছে, হ্যাঁ, সেই প্রসেস কিও ফলো করেছে। সুতরাং কি প্রসেস ফলো করেছে টু কাম অন দিস পার্টিকুলার ডিসিশন, সেটা যদি তোমার এআই সিস্টেম তোমাকে বলে দিতে পারে, then it becomes explainable AI. অ্যালগরিদম বলার দরকার নেই, বেসিক্যালি ও যেটা বলবে, এখন যেটা বলে সেটা হচ্ছে ফিচার ইম্পর্টেন্স। হ্যাঁ, মানে বেসিক্যালি আমাকে কি খাওয়ার প্রেডিক্ট করছে ফর অ্যান হিউম্যান বিং, সেটা কি তার বয়সটা কত, তার ডায়াবেটিক প্যারামিটারসকে সে দেখেছে কিনা, হ্যাঁ, তার হার্ট প্যারামিটারসকে দেখেছে কিনা। হ্যাঁ, সুতরাং এই প্যারামিটারসগুলোকে দেখে সে ডায়েটটা বলছে না, সে দেখেছে তার বডি ওয়েট কত আর বডি হাইট কত। হ্যাঁ, মানে বডি হাইট আর বডি ওয়েটের উপর বেস করে খাবারটাকে ডিফাইন করেছে, না ডিফাইন করেছে based on the physiological parameters. That is very important. আনলার্নিংটা খুব ইন্টারেস্টিং জিনিস।
আর্নিং মানে হচ্ছে যে বেসিক্যালি একটা মডেল যখন ট্রেন হয়ে যায় তখন কিন্তু সেটা একটা অটোমেশন হয়ে যায়। মডেল ট্রেন করার আগে অটোমেশন হয়। অটোমেশন আর এআই ডিফারেন্স হচ্ছে once you run a trained model it becomes সেটা অটোমেশন হয়ে যায়। ও কিন্তু আর কোনো কিছু দেখে না, যে পাথগুলো ওর বেসিক্যালি ইনপুট থেকে আউটপুটে নিয়ে গেছে, এক্স থেকে ওয়াই কে ম্যাপ করেছে, ওই পাথটাকেই ও শুধু ফলো করে যায়, আর কিচ্ছুও দেখে না। এটা হচ্ছে রিস্ক। এবার হচ্ছে ওই পাথে যদি কিছু পাথ আমি দেখি যে কিছু পাথ আমার ভুল হয়ে গেছে, তখন তাহলে সেইগুলোকে আমাকে পুরোপুরি আবার সেই পাথে যাতে আবার কখনো না আসে সেই আনলার্নটা আমার করাতে হবে। আর সেটা কি অ্যালগরিদম চেঞ্জ করতে হবে? হ্যাঁ, মানে সেইটা বেসিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা এলএলএম যখন তুমি করো তখন বেসিক্যালি বিভিন্ন টাইপের তোমার ওয়ান শট লার্নিং করে করে তোমায় করাতে হয়, বা তুমি এজেন্টিক করে চেইন অফ থটস করেও তুমি কিছুটা আনলার্ন করাতে পারো। আর যদি তোমার এরকম মডেলে যদি তোমার হয়, হ্যাঁ, তোমাকে হয়তো নলেজ ডিস্ট্রিবিউশন করতে হবে। নলেজ ডিস্ট্রিবিউশন করে তোমাকে যেটুকুনি লাগবে সেটা নলেজ মানে যেটুকুনি লাগবে সেটা লাগবে, আর যেটা লাগবে না সেটাকে ফেলে দিয়ে নতুন নলেজ ঢুকিয়ে দাও। এটা নলেজ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এইসব টেকনিকগুলো করতে হবে তোমাকে। মানে 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 মানুষ যেভাবে আনলার্ন করে, তাই না, সেরকম অনেকটা কাছাকাছি ওরকমই করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এটার মধ্যে আর কিছু নেই। হ্যাঁ, আর মনে হয় যে কোয়ান্টাম তো শুধেন্দু আছো, হ্যাঁ, আমার আর পড়ানোর দরকার নেই কোয়ান্টাম, আমার মনে হচ্ছে না যে আমার দরকার আছে। এটা নিয়েই চলবে। হ্যাঁ, বলো। এই সাইটটাই পুরো দিয়ে দেবো তোমাদের, অনেক কিছু এখানে কিছু কিছু কাজকর্ম আছে যেটা